হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আজ থেকে শুরু হচ্ছে আমাদের সায়েন্সের বাইলিঙ্গুয়ালি বাছাই করা 30টি বা 20টি কোশ্চেন, বাছাই করা 20টি কোশ্চেনের সিরিজ। আজকে ক্লাস নাম্বার 1, যেগুলো আপকামিং তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং রেলওয়ে স্পেশালের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রেলওয়ের আপকামিং এএলপি থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে এনটিপিসি গ্রুপ ডি সমস্ত পরীক্ষায় আসা কোয়েশ্চেন বিগত বছরগুলিতে, সেগুলো অর্থাৎ পিওয়াইকিউ আকারে পিডিএফ সহকারে তোমাদের জন্য তুলে ধরা হচ্ছে রেগুলার রাত 8টায়। ঠিক আছে, এবং প্রত্যেকটা কোশ্চেনের সম্পূর্ণ বর্ণনা থাকছে। আজকে বায়োলজির সিরিজ নাম্বার 1। এই ধরনের সিরিজগুলো তোমাদের ডাব্লিউবিপি উইথ কেপি, পিএসসি, এসএসসি সহ সমস্ত রকম গভর্নমেন্ট জব এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, সবার প্রথম আমাদের ক্লাস রুটিনটা একটুখানি দেখে নিই। রোজ সকাল 7টায় জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও, সন্ধ্যে 7টায় তোমাদের ইংলিশের ভিডিও পেয়ে যাচ্ছ, সায়েন্সের ভিডিও, স্পেশাল ভিডিও আজকের থেকে শুরু হচ্ছে রাত 8টা থেকে। ম্যাথামেটিক্স, জিআই সহ ডাউট ক্লিয়ারিং সেকশন লাইভ হিসাবে এটা থাকছে রাত 10টায়। ঠিক আছে, এবং সম্পূর্ণগুলোই থাকছে বাইলিঙ্গুয়ালি অর্থাৎ বাংলা এবং ইংরাজি একসঙ্গে। তো আজকের 1 নম্বর কোয়েশ্চেন দেখে নাও। আরআরবি এনটিপিসি 2021 শিফট 2তে আসা স্টেজ 1-এ। ঠিক আছে, বলেছে স্বাধীন অস্তিত্বে সক্ষম জীবনের ক্ষুদ্রতম একক কোষ সাইটোপ্লাজম, শূন্যস্থান নাকি প্রোটোপ্লাজম? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, কোষ। কোষ। ঠিক আছে, আমরা একটুখানি বর্ণনাটা যদি দেখে নিই। বলেছে স্বাধীন অস্তিত্বে সক্ষম জীবের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। মানুষ এবং অন্যান্য প্রাণী এবং উদ্ভিদ কোষ থেকেই সৃষ্টি হয়েছে। কোষ ছাড়া কোনো জীবের উপাদান জীবন অসম্ভব, অর্থাৎ কোষ দিয়েই, মানে কোষ হচ্ছে জীবনের ক্ষুদ্রতম একক। সেই কোষ দিয়ে, যেমন একটা বাড়ি যেরকম ইট দিয়ে তৈরি হয়, ঠিক আছে, একটা বাড়ি যেরকম ইট দিয়ে তৈরি হয়, তেমন জীবন বা মানব দেহ বলো বা প্রাণী বা উদ্ভিদ যে কোনো দেহই বলো, সেগুলোর ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কোষ। অ্যামিবা থেকে দৈত্য পর্যন্ত, মানে এখানে জাস্ট একটা উদাহরণ দেওয়া হচ্ছে। অ্যামিবা মানে হচ্ছে এককোষী এবং দৈত্য মানে বোঝানো হচ্ছে যে বহুকোষী প্রাণী আর কি। সমস্ত প্রাণীর মধ্যেই কোষ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, একটা কোষ পাওয়া যেতে পারে, বহু কোষ পাওয়া যেতে পারে, কিন্তু কোষ দ্বারাই জীবনের দেহ গঠন হচ্ছে। আজকে 2 নম্বর কোশ্চেন দেখে নাও। 2021 আরআরবি স্টেজ 1 শিফট 2 থেকে তুলে ধরা হয়েছে। বলেছে নিউক্লিয়াস এবং কোষের ঝিল্লির মধ্যবর্তী জেলির মতো পদার্থকে কি বলা হয়? ওটিক, সাইটোপ্লাজম, অ্যামনিওটিক ফ্লুইড নাকি পুলরাল? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হলো নিউক্লিয়াস এবং কোষের ঝিল্লির মধ্যে জেলির মতো পদার্থ। সাইটোপ্লাজম সাধারণত বর্ণহীন হয়। দেখো, তোমাদের এই বর্ণনাগুলো যদি আমি দিয়ে দিই তাহলে কি উপকার হচ্ছে, একটা কোশ্চেনের থেকে আরও অনেক কটা কোশ্চেন কিন্তু জানা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং কোষের ঝিল্লি দ্বারা বেষ্টিত থাকে, এটি কোষের বিষয়বস্তুগুলিকে ধরে রাখে। অর্থাৎ কোনো একটা কোষ আমি যদি দেখে নিই, ধরো প্রাণী কোষ আমি একটা নিয়ে নিলাম, তো প্রাণী কোষের মধ্যে যে থকথকে পদার্থটি থাকে এখানে, এটাই হচ্ছে সাইটোপ্লাজম এবং এর মধ্যেই সমস্ত রকম কোষীয় অঙ্গাণুগুলো থাকে। গলগি বডিস, প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, ঠিক আছে, রাইবোজোম, লাইসোজোম, সমস্ত কিছুগুলো এই সাইটোপ্লাজমের মধ্যেই অবস্থান করে। কোশ্চেন নাম্বার 3 দেখে নাও। 2021 শিফট 1 থেকে, এটাও এনটিপিসি থেকে নিয়ে নেওয়া হয়েছে। বলেছে পানি ক্ষয়ের কারণে বা জল ক্ষয়ের কারণে কোষ প্রাচীর থেকে দূরে কোষের সংকোচনের প্রক্রিয়াকে আমরা কি বলি? ডিপ্লাজমোলাইসিস, সাইটোলাইসিস, সালোক সংশ্লেষণ, প্লাজমোলাইসিস। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্লাজমোলাইসিস। ঠিক আছে, প্লাজমোলাইসিস, অপশন নাম্বার ডি। বলেছে যে প্রক্রিয়ায় কোষ থেকে জল বেরিয়ে যায় এবং উদ্ভিদ কোষের কোষ প্রাচীর তার কোষ প্রাচীরকে সংকুচিত করে দেয়। আমরা জানি উদ্ভিদ কোষ যদি আমরা দেখি তো এরকম উদ্ভিদ কোষ হয় মোটামুটি অনেকটা বেঞ্জিন রিংয়ের মতো দেখতে। তো এইরকমভাবে উদ্ভিদ কোষ হয়, তাই না? তো উদ্ভিদ কোষ কী করে, জল বের করে কোষ প্রাচীর, এই যে পদার্থ জায়গাটা, এটাকে বলা হয় কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর কী করে, ও সংকুচিত করে দেয়। ঠিক আছে, এই কোষ প্রাচীর সংকুচিত করে দেয়, এটাকেই বলা হয় প্লাজমোলাইসিস। ওকে, কোশ্চেন নাম্বার 4 দেখে নাও। বলা হচ্ছে, এটাও আরআরবি এনটিপিসি 2021 স্টেজ 1 থেকে নিয়ে নেওয়া হয়েছে। একটি একক কোষী বা এককোষী নিষিক্ত ডিমকে কি বলা হয়? ভ্রূণ, এমব্রয়, ব্লাস্টোসাইট নাকি জাইগোট? সঠিক উত্তর হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে জাইগোট। একটি এককোষী নিষিক্ত ডিম্বাণুকে জাইগোট বলছে। এটি তাৎপর্যপূর্ণ যে জাইগোট নিষিক্ত ডিম্বাণু কোষ
একটি পুরুষ গ্যামেট এর সাথে একটি মহিলা গ্যামেট মানে ডিম্বাণু, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে গ্যামেট তৈরি হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে। ঠিক আছে, জাইগোট তাহলে কখন কিভাবে তৈরি হচ্ছে? একটা শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হচ্ছে, এবং এটি হচ্ছে এককোষী নিষিক্ত ডিম। কোশ্চেন নাম্বার 5 দেখে নাও, 2021 থেকে এনটিপিসি থেকে এটাও নিয়ে নেওয়া হয়েছে। বলেছে সাইটোপ্লাজম হলো জেলির মতো তরল যার মধ্যে থাকে কি? নিউক্লিয়াস এবং অর্গানেল, চর্বি এবং টিস্যু, স্নায়ু এবং কোষ, নিউক্লিয়াস এবং কোষের ঝিল্লি। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে নিউক্লিয়াস এবং কোষের ঝিল্লি। সাইটোপ্লাজম হলো জেলির মতো তরল যার মধ্যে থাকে, একটু আগেই করলাম এনটিপিসিতে দুরকম শিফটে দুরকম টাইপের কোশ্চেন এসছে। ঠিক আছে, একই কোশ্চেন ঘুরিয়ে এসছে। তো এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের আপকামিং 2024-এ যে পরীক্ষাগুলো হচ্ছে, সেটা রেলওয়ের মধ্যে এনটিপিসি, গ্রুপ ডি, আমাদের এলপি টেকনিশিয়ান, সব কিছুর মধ্যে, এসএসসি বলো, আমাদের পিএসসি বলো, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই টাইপগুলো ইম্পর্টেন্ট হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা আগেই বর্ণনাটা আমি বলে দিলাম। সাইটোপ্লাজম হচ্ছে বর্ণহীন এক ধরনের থকথকে তরল পদার্থ, যেটি কোষের ঝিল্লি এবং নিউক্লিয়াসের মধ্যে জেলির মতো পদার্থটি থাকে। সাইটোপ্লাজমের মধ্যে অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো থাকে, যেমন এই যে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, এগুলো সব ওর মধ্যেই থাকে। বলেছে ড্যাশ কোষের পাওয়ার হাউস বলা হয়। কোষের পাওয়ার হাউস কাকে? ড্যাশ আর নোন অ্যাজ পাওয়ার হাউস অফ দ্য সেল। এটাও এনটিপিসি 2021। সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস নাকি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ঠিক আছে, এটাকে বলা হয় পাওয়ার হাউস। আচ্ছা, এটা না অপশান নাম্বার ভুল আছে, এটা অপশান নাম্বার একটুখানি ভুল আছে, একটুখানি দেখে নাও। তো এইটা হয়ে যাচ্ছে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম নয়, এটা হয়ে যাচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, ভুল হয়ে গেছিলো বলাটা, এটা মাইটোকন্ড্রিয়া হবে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। এটি ডাবল মেমব্রেন গঠিত, এটি এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট আকারে শক্তি সঞ্চয় করে। মাইটোকন্ড্রিয়া প্রথম আবিষ্কৃত 1857 সালে ফিজিওলজিস্ট অ্যালবার্ট ভন কোলিকার দ্বারা মাইটোকন্ড্রিয়া আবিষ্কার হয়। তাহলে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন কে? অ্যালবার্ট ভন কোলিকার। ঠিক আছে, এবং মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কিন্তু নয়। কোশ্চেন নাম্বার 7 দেখে নাও। কোশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে সেটা হচ্ছে যে কোষের বাইরের আবরণ কোনটি যা কোষের বিষয়বস্তুকে বাহ্যিক পরিবেশ থেকে আলাদা করে রাখে? মানে কোষের মেমব্রেন, বাইরের মেমব্রেনকে কি বলা হয়? প্লাজমা মেমব্রেন, অর্গানেলস, স্নায়ুকোষ নাকি মসৃণ পেশিকোষ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন যাকে কোষের ঝিল্লিও বলা হয়ে থাকে, কোষের ঝিল্লি বাংলাতে বলা হয়ে থাকে, এটাকে ইংরেজিতে প্লাজমা মেমব্রেন বলা হয়। এমন সব কোষ পাওয়া ঝিল্লি বা যা কোষের আভ্যন্তরীণ অংশকে বাইরের পরিবেশ থেকে রক্ষা করে। এটি সাধারণত লিপিড জাতীয় অর্ধভেদ্য, আধাভেদ্য মানে অর্ধভেদ্য, এর মধ্যে দিয়ে স্মল যে পার্টিকেলগুলো মানে ক্ষুদ্র অণুগুলো সেগুলো যেতে পারে, কিন্তু বৃহৎ অণুগুলো যেতে পারে না। ঠিক আছে, এটি প্রবেশের উপকরণ পরিবহন নিয়ন্ত্রণ করে। পরিবহন নিয়ন্ত্রণটা কি করে করে? এইভাবে, এর মধ্যে যে পদার্থটা, ধরো এটা দিয়ে বা প্লাজমা মেমব্রেনটা থাকছে, এর মধ্যে দিয়ে ক্ষুদ্র অণুগুলো যাচ্ছে, কিন্তু বৃহৎ অণুগুলো বাইরে ভেতরে যাওয়া আসা করতে পারে না। কোশ্চেন নাম্বার 8 দেখে নাও। বলেছে নিরক্ষীয় প্লেটে কোষের কেন্দ্রে ক্রোমোজোমগুলির সারিবদ্ধতা মাইটোসিসের কোন পর্যায়ে গঠিত? টেলোফেজ, প্রোফেজ, মেটাফেজ নাকি অ্যালোফেজ? আমরা জানি যে তোমার হচ্ছে গিয়ে মাইটোসিসের ক্ষেত্রে 4টে ফেজ থাকে, প্রথমে 5টা ফেজ ধরে নিতে পারো। সবার প্রথমে থাকে ইন্টারফেজে রেডি হয়, ও হচ্ছে কোষ বিভাজনের জন্য রেডি হয় এই ফেজটায়। তারপরে প্রোফেজ, তারপরে মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, তারপরে টেলোফেজ। 4টে দশা থাকে, 4টে দশায় পরপর করে পুরোপুরি টেলোফেজের পরে একটা কোষ থেকে 2টো কোষ তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে মেটাফেজ দশায়। মেটাফেজ দশায় কি হয়? মাইটোসিসের এটা হচ্ছে প্রোফেজের, অ্যাকচুয়ালি এটাকে ধরা হয় হচ্ছে এইখান থেকে, এই 4টে দশা ধরা হয়। ইন্টারফেজে কি হয়? ইন্টারফেজের মধ্যে আবার তুমি যদি ভাঙো, এটাকে G0 দশা, এস দশা এবং G1 এই 3টে দশায় আবার ভাগ করা যায়। ঠিক আছে, তো এইখানে হচ্ছে কোষ বিভাজনের জন্য ওরা রেডি হয়, আর এখান থেকে কোষ বিভাজন শুরু হয়। তাহলে কোষ বিভাজনের যদি ভাগ বলে তাহলে অ্যাকচুয়ালি 4টে ভাগ, আর এই দশাটাই কিন্তু ও রেডি হচ্ছে। ঠিক আছে, তাহলে মেটাফেজ দশায় কী করছে? এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। এই পর্যায়ে স্পিন্ডেল মানে বেমতন্তু বা ফাইবারগুলি ঘনীভূত হয়ে ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন দেখে নাও। 9 নম্বর কোশ্চেন যেটা আছে, নিম্নলিখিত কোষের অর্গানেলগুলির মধ্যে কোনটি
স্থানান্তর, প্যাকেজিং এবং ভেসিকলগুলিতে প্রোটিন এবং লিপিডের পরিবর্তনের জন্য দায়ী। প্রোটিন এবং লিপিডের পরিবর্তনের জন্য দায়ী গলগি অ্যাপারেটাস বা গলগি বস্তু, ঠিক আছে, গলগি বডিস যাই বলো না কেন। গলগি অ্যাপারেটাস একটি কারখানা হিসাবে কাজ করে, যেটা ER অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে প্রাপ্ত প্রোটিনগুলিকে আরও প্রক্রিয়াজাত করা হয় এবং তাদের শেষ গন্তব্যে পরিবহনের জন্য সাজানো হয়। সেই কাজটা কি করে? গলগি বডিস। গলগি যন্ত্রপাতির লিপিড বিপাকের কাজও করে থাকে। 10 নম্বর কোশ্চেন দেখে নাও। 2021-এর সমস্ত শিফটের থেকে NTPC থেকে তোলা হয়েছে আজকের কোশ্চেনগুলো, এবং আমরা যে সিরিজগুলো নিয়ে আলোচনা করছি সমস্তটাই কোনো না কোনো শিফটের থেকে তোলা বা কোনো না কোনো এক্সামের থেকে তোলা, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো 10 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি একটি ঝিল্লি আবদ্ধ থাকে? কোনটি একটি ঝিল্লি আবদ্ধ থাকে যা পরিপাক এনজাইমে পূর্ণ? গলগি যন্ত্রপাতি মানে গলগি অ্যাপারেটাস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম নাকি ভ্যাকুওলস? সঠিক উত্তর হয়ে যাচ্ছে লাইসোজোম। লাইসোজোম, লাইসোজোম সম্বন্ধে বলা হচ্ছে কি, আর একটা কথা বলে রাখি আমি, লাইসোজোমকে না সুইসাইড ব্যাগ বলা হয়। সুইসাইড ব্যাগ, ঠিক আছে, এটাও লিখে রাখতে পারো, সুইসাইড ব্যাগ বলা হয় লাইসোজোমকে। কারণ হচ্ছে লাইসোজোম কি কাজ করে? লাইসোজোম হচ্ছে যখন কোনো কোষের মধ্যে অপদ্রব্য ঢুকে যায় বা কোষ মানে ধরো অন্য কোনো পদার্থ বিষাক্ত হয়ে গেল, তো তখন লাইসোজোম কি করে? নিজেই কোষটাকে ধ্বংস করে ফেলে, ঠিক আছে, ওই জন্য লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয়। লাইসোজোম হলো ঝিল্লি আবৃত কোষের অর্গানেল, কাঠামোগত এবং রাসায়নিকগতভাবে এগুলি হজমকারী। এনজাইমগুলি গোলাকার ভেসিকল এবং প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট, লিপিড, সেলুলার ধ্বংসবিশেষ, এই যে এখানে বলা রয়েছে দেখো সেলুলার ধ্বংসবিশেষ, ঠিক আছে, বিশেষ কণা সহ সমস্ত ধরনের জৈব অণুগুলিকে ভেঙে ফেলতে সক্ষম হয়। এটি বেলজিয়ান জীববিজ্ঞানী ক্রিশ্চিয়ান ডি ডুভ নামটা মনে রাখতে হবে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, এটা আবিষ্কার করেন এবং নামকরণ করা হয়েছিল, যিনি অবশেষে 1974 সালে ফিজিওলজি এবং মেডিসিনে নোবেল পুরস্কারও পেয়েছিলেন, ঠিক আছে, 1974-এ নোবেল পুরস্কার পান। 11 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে রাইবোজোম তৈরি করে কি? চর্বি, লিপিড, প্রোটিন নাকি মার বা স্টার্চ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাইবোজোম তৈরি করছে প্রোটিন। রাইবোজোমগুলি একটি জটিল গঠন এবং সমস্ত জীবন্ত কোষ থেকে পাওয়া যায়। এগুলি প্রোটিন সংশ্লেষণের প্রক্রিয়ার সাথে নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়াতেও পাওয়া যায়। রাইবোজোমগুলি শরীরে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন গঠনের জন্য দায়ী, মানে এরা অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন গঠন করে থাকে। 12 নম্বর কোশ্চেন দেখে নাও, নিচের কোন অর্গানেলগুলি বা অর্গানেলের বাংলা হচ্ছে কোষীয় অঙ্গাণু, ঠিক আছে, অর্গানেলের বাংলা হচ্ছে কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু বলেছে বিদেশি উপাদানের পাশাপাশি জীর্ণ কোষের অর্গানেলগুলিকে হজম করে কোষকে পরিষ্কার রাখতে সাহায্য করে গলগি অ্যাপারেটাস, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া নাকি ER অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম? তো লাইসোজোমকে আগেই বললাম এ পরিষ্কার করে অর্থাৎ সুইসাইড ব্যাগের কাজ করে থাকে, ঠিক আছে, কোনো অপদ্রব্য মিশে গেলে এ কী করে? পুরো কোষটাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। তারপর দেখো প্রোটোপ্লাজম শব্দটি কে তৈরি করে? প্রোটোপ্লাজম শব্দটি কে তৈরি করছে? সবগুলোই দেখো NTPC থেকে নিয়ে নেওয়া হয়েছে গতবারের অর্থাৎ 2021-এর। জোহান ইভাঞ্জেলিস্ট পুরকিঞ্জ, ঠিক আছে, কোনটা কি আবিষ্কার করে? আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট, তো এগুলোকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আমি সমস্তটা রিভাইজ দিয়ে দেবো। আজকে বায়োলজি সিরিজ শুরু করলাম, এই সপ্তাহে বেশিরভাগটাই বায়োলজি সিরিজ হবে আশা করা যায়। তো এরপর থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে একসঙ্গে চলবে, দুদিন করে সবগুলো, হ্যাঁ। তো 6 দিন, এক সপ্তাহের মধ্যে মোটামুটি 6 দিন এরকম থাকবে, আর একদিন হয়তো মিক্সেড থাকবে। এবং আমি তো এরকম কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি পুরো চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ভিডিও তোমাদের মাঝে মাঝে থাকবে, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। বোঝা গেল? বলা হচ্ছে যে 2 নাম্বার কোশ্চেন আমাদের বলেছে প্লাজমা মেমব্রেনের ভেতর যে তরল থাকে তাকে প্রোটোপ্লাজম বলা হয়, ঠিক আছে, প্লাজমা মেমব্রেনের ভেতর যে তরল থাকছে তাকে প্রোটোপ্লাজম বলা হয়। এটি কোষের একটা জীবন্ত অংশ। প্রোটোপ্লাজম নামটি J.E. পারকিন্স দ্বারা 1939 সালে তৈরি করা হয়েছিল। বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন জল, আয়ন, লবণ, জৈব অণু দিয়ে গঠিত। প্রোটোপ্লাজম 2 ধরনের, যথা সাইটোপ্লাজম এবং নিউক্লিওজোম, ঠিক আছে। 14 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে যখন আমাদের পেশি কোষ অক্সিজেনের অভাব হয়, পেশি কোষে যখন অক্সিজেনের অভাব হয় তখন পাইরুভেটের ভাঙন হয়।
এটি রূপান্তর হয় কিসে? জল শক্তি, ল্যাকটিক অ্যাসিড শক্তি, ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড এবং জল। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ভাঙে ল্যাকটিক অ্যাসিড এবং শক্তিতে রূপান্তরিত হয়। বলেছে পেশিতে অক্সিজেনের অভাব হলে এই জন্য বলা হয় টক দই, ঠিক আছে, টক দই প্রচুর পরিমাণে খাওয়া ভালো, বা রেগুলার একটা নির্দিষ্ট পরিমাণে টক দই খাওয়া ভালো, যাতে ল্যাকটিক অ্যাসিড থাকে, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি থাকান যে ব্যাপারটা, হাঁপিয়ে পড়া যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কমে যায় আমাদের শরীরে, ঠিক আছে। কারণটা দেখো, পেশিতে অক্সিজেনের যদি অভাব হয় তখনই তুমি ঝিমিয়ে পড়ো, ঠিক আছে, তখনই তুমি ঝিমিয়ে পড়ো, ঘুম পাই, এই ধরনের জিনিসগুলো হয়। এবার পাইরুভেট ল্যাকটিক অ্যাসিড তখন কি হয় এবং শক্তিতে বিভক্ত হয়, এবং অক্সিজেনের উপস্থিতি না থাকে, যদি বা যদি জীব বায়বীয় শ্বসন করতে সক্ষম না হয়, তাহলে পাইরুভেটের একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, এটাকে গাজন বলে, ঠিক আছে, অ্যালকোহলাইজেশন। তো তখনই অ্যাকচুয়ালি কি হয়, তখনই আমাদের অ্যাকচুয়ালি ঘুম পায়, ঠিক আছে, তখনই অ্যাকচুয়ালি ঘুম পায়, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে 15 নম্বর কোশ্চেন দেখে নাও। বলেছে নিচের কোন অর্গানেল বা নিচের কোন কোষীয় অঙ্গাণুকে সুইসাইডাল ব্যাগ বলা হয়? দেখো, একটা কোশ্চেনই কতবার এনটিপিসি 2021 শিফটে এসছে, স্টেজ 1, স্টেজ 2 সবগুলোতে। তো এটা হচ্ছে লাইসোজোমকে বলা হয়, লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলিও বলা হয়, ঠিক আছে, আত্মঘাতী থলিও বলা হয়ে থাকে, এটা বোঝা গেল। তো এই জিনিসটা আমরা বর্ণনাটা আগেই বলেছি, এখন আর বললাম না, একবার করে তোমরা দেখে নিতে পারো। এরপরে চলে আসো 16 নম্বর কোশ্চেন। নিচের কোন বিবৃতিটি মিওসিসের ক্ষেত্রে সত্য নয়? আমরা জানি কোষের যে ভাগগুলো আছে, মানে এটা এএলপিতে এসেছিল, দেখো 2018 শিফট 3-তে, ঠিক আছে। তো অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস এগুলো সব কোষ বিভাজনের এক একটা ভাগ। অ্যামাইটোসিস সাধারণত অনুন্নত প্রাণীদের থাকে, মিওসিস সাধারণত উন্নত প্রাণী বা জটিল প্রাণীদের থাকে। তো অপশন নাম্বার বি বলেছে মিওসিসের ফলে কোষে ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে, কোনটা বলেছে সত্য নয়। তাহলে মিওসিসকে কি বলা হয়? মিওসিসকে আরেকটা জিনিস বলে দিই, মিওসিসকে, ঠিক আছে, মিওসিসকে সদৃশ বিভাজন বলে। কেন বলে? মিওসিসের ফলে কি হয়, মিওসিসের ফলে তোমার হচ্ছে গিয়ে কোষের মান কি বলে, তোমার হচ্ছে যে মাতৃদেহে যতগুলো কোষ থাকে তার অপত্যদেহে ঠিক ততগুলোই কোষ চলে আসে, এই কারণে মিওসিসকে সদৃশ বিভাজন বলা হয়। এর জন্য বলেছে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু দ্বিগুণ হয় না, একই থাকে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি কি করতে পারি বলো, জীবনের কোষে মিওসিস ঘটে, জীবাণু কোষে মিওসিস ঘটে, এটি সংগঠিত হয় মিওসিস 1 এবং মিওসিস 2 দুটো পর্যায়ে। মিওসিসের ফলে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। আচ্ছা আমি একটা জিনিস এখানে ভুল বললাম, সেটা হচ্ছে মিওসিসকে হ্রাসকরণ বিভাজন বলা হয়, ঠিক আছে, একটুখানি ঠিক করে নাও, মিওসিসকে হ্রাসকরণ বিভাজন বলা হয়, ঠিক আছে, হ্রাসকরণ বিভাজন বলা হয়। মাইটোসিসকে সদৃশ বিভাজন বলা হয়, ঠিক আছে, মাইটোসিসকে সদৃশ বিভাজন নামে ডাকা হয়, সদৃশ বিভাজন, ঠিক আছে। মিওসিসের ফলে কি হয়, মিওসিসের ফলে কোষের সংখ্যা অর্ধেক হয়ে যায়, এই জন্য এটাকে হ্রাসকরণ বিভাজন বলা হয়, ঠিক আছে। আর হচ্ছে মিওসিসের ফলে একই থাকে, সেই জন্য এটাকে সদৃশ বিভাজন বলা হয়। এরপরে 17 নম্বর কোশ্চেন দেখো, বলেছে দ্য মাস্টার অফ দ্য সেল, অর্থাৎ কোষের কর্তা কাকে বলা হয়? তো অপশন নাম্বার ডি, নিউক্লিয়াসকে কোষের কর্তা বলে। নিউক্লিয়াস আবার 4টে পার্টে বিভক্ত, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা এবং বা ক্রোমাটিন জালিকা, এবং তোমার হচ্ছে গিয়ে নিউক্লিয়াসকে বলা হয় কি কোষের কর্তা বা কোষের মাথা, কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে, ঠিক আছে। এটি আবিষ্কৃত প্রথম অর্গানেল, অর্থাৎ প্রথম কোষীয় অঙ্গাণু। এটি অভিব্যক্তির পাশাপাশি ডিএনআর প্রতিলিপি গঠনের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। এর 4টে ভাগ, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা এবং তোমার হচ্ছে গিয়ে আরেকটা আমার মনে আসছে না এই মুহূর্তে, নিউক্লিওপ্লাজম, ঠিক আছে, নিউক্লিওপ্লাজম মানে নিউক্লিয় রস, যেটা নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস এবং যাই হোক আরেকটা জিনিস হবে, এটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের মধ্যে আমি বলে দেবো, ঠিক আছে, নিউক্লিয়াসের গঠনের মধ্যে আমি বলে দেবো। এর মধ্যে থাকে এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের মধ্যে এইখানে কি থাকছে বলো, এখানে থাকছে হচ্ছে গিয়ে তোমার নিউক্লিওপ্লাজম মানে নিউক্লিয় রস, সেটা সব জায়গায় এরকম ছড়িয়ে থাকে। ক্রোমাটিন জালিকাগুলো এরকম সুতোর মতো হয়, ক্রোমাটিন জালিকা, এটা হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিওলাস হয়, ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে যেটা মেন বিষয়টা থাকে, ঠিক আছে। এরপরে 18 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে একটি কোষে উপস্থিত সবচেয়ে বড়
কোষের অর্গানেল কোনটি সবচেয়ে বড়? ER অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, গলগি বডিস নাকি মাইটোকন্ড্রিয়া? তো এটা হয়ে যাবে হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস সব থেকে বড় অর্গানেল, এটি কোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। 1831 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন কোষের নিউক্লিয়াসের আবিষ্কার করেছিলেন। 19 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে কোন অর্গানেলকে কোষের প্রোটিন কারখানা বলা হয়? একটু আগে আমি বললাম রাইবোজোমকে আমাদের প্রোটিন কারখানা বলা হয়। রাইবোজোমকে প্রোটিন তৈরি করে যেহেতু, সেই কারণে রাইবোজোমকে প্রোটিন কারখানা বলা হয়। ঠিক আছে, এরপরে 20 নম্বর কোশ্চেন দেখে নাও, নিচের কোনটি শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়? শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোমকে প্রাণী কোষে পাওয়া যায়, এটি প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। 1955 খ্রিস্টাব্দে ডি ডু আবিষ্কার করেছিলেন এটা, পরবর্তীতে তিনি নোবেল পুরস্কারও পান। এটির কাজ হলো কোষের এন্ডোসাইটোসিস দ্বারা আনা প্রোটিন এবং অন্যান্য পদার্থকে হজম করা। ঠিক আছে, এটাকে সুইসাইড ব্যাগও বলা হয় বা আত্মঘাতী থলিও বলা হয়। বোঝা গেল? তো এই হচ্ছে আজকের 20টা কোশ্চেন, পুরোপুরি বর্ণনা সহ। এইরকম রেগুলার তোমাদের জন্য ভিডিও থাকবে রোজ রাত 8টা থেকে। ভিডিওগুলো ভালো লাগলে বা উপকারী মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর যারা এখনও আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডিসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও PDF নোটিফিকেশন ওখানে আমরা প্রোভাইড করি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।